বর্তমানে মানুষ যেমন আছে ভবিষ্যতে কি তেমনই থাকবে? না, কারণ মানুষ বিবর্তনের মাধ্যমে এই যুগে এসেছে। ভবিষ্যতে আরো পরিবর্তন হবে, কিন্তু কেমন হবে সেটা? আচ্ছা, ভবিষ্যৎ বাদ দিলাম, অতীতে মানুষ কেমন ছিল জানেন কি? কিভাবে পরিবর্তন হয়ে মানুষ বর্তমানে এলো? কোথায় থাকতো আমাদের পূর্বপুরুষেরা? কি খেত? কিরকম দেখতে ছিল তাদের? আর ভবিষ্যতের মানুষদেরকেই বা কেমন দেখাবে? আজ জানাবো সবকিছু। আদি পর্ব। মানুষের ইতিহাস বেশ দীর্ঘ, তবে চিন্তাশীল তথা হোমোসেপিয়ানদের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 2,30,000 বছর আগে। সেই সময়টি আদিম মানব সমাজ ইতিহাসের একটি নতুন পর্ব। এর আগে আরো প্রায় 6 মিলিয়ন তথা 60 লাখ বছরের বেশি সময় ছিল যখন প্রজাতির পর প্রজাতি, যারা আমাদেরই পূর্বপুরুষদের পূর্বপুরুষ, তারা অবশ্য আমাদের মতো অত বুদ্ধিমান ছিল না, কিন্তু জীবজগতে নানা বৈশিষ্ট্যের অনেক কিছু তাদেরও ছিল। তাদেরও খেতে হতো লতাপাতা, ফুল ফল ইত্যাদি। বাস করতে হতো কখনো বড় বড় গাছের গুহায় কিংবা পাহাড়ের গুহায়। খাদ্য সংগ্রহের জন্য তাদেরও ছুটে বেড়াতে হতো এক জায়গা থেকে আরেক জায়গায়। বংশবিস্তারের প্রাকৃতিক নিয়ম তাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। এদের নেতৃত্ব এপ বা লেজহীন বানর প্রজাতি হিসেবে নামকরণ করা হয়েছে। সেটি পূর্ব আফ্রিকার ইথিওপিয়া, কেনিয়া, তানজানিয়া অঞ্চল থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত বিস্তৃত হয়েছিল। এখানেও তাদের জীবন ধারণের জন্য খাদ্য, বাসস্থানের জায়গা, টিকে থাকার নিরাপত্তা ইত্যাদির সন্ধানে তারা পূর্ব আফ্রিকার থেকে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত ছুটে গেছে। প্রায় 40 লক্ষ বছরের দিকে এ পদের চাইতে অপেক্ষাকৃত আকারে বড়, মগজে আর একটু উন্নত এমন প্রজাতির মানব গোষ্ঠী পূর্ব আফ্রিকাতে যাত্রা শুরু করে। এদের অস্ট্রালোপিথেকাস তথা দক্ষিণের মানব বলা হয়ে থাকে। এরাও একইভাবে আফ্রিকা মহাদেশের দক্ষিণ এবং পূর্ব অঞ্চলে খাদ্য এবং বাসস্থানের সন্ধানে গিয়েছে। প্রায় 20 লাখ বছর তাদের এই আসা যাওয়ার ফলে আফ্রিকা, মধ্যপ্রাচ্যের কিছু অংশের মানুষের এই পূর্বপুরুষদের আগমনে নতুনভাবে সেজে ওঠে। শেষের দিকে এরা শারীরিক শ্রম, কিছুটা অনুভূতি ও বুদ্ধির চর্চা করেছে বলে নৃবিজ্ঞানী ও ইতিহাসবিদরা মনে করেন। তবে এদের চাইতে আরো উন্নত দৈহিক মানসিক গড়নে যেই নতুন প্রজাতির মানুষ পূর্ব আফ্রিকায় জন্ম নেয় তাদের হোমো হাবিলিস বলা হয়। এর অর্থ হচ্ছে সক্ষম মানুষ, যারা খাড়া হয়ে দাঁড়াতে সক্ষম ছিল। এক জায়গা থেকে আরেক জায়গায় কিছুটা কুজু হয়ে যাতায়াত করত। এরা শ্রম দেওয়া শুরু করে পাথরের সঙ্গে এদের পরিচয় ঘটে। পাথর দিয়ে তারা নানা ধরনের হাতিয়ার তৈরি করে, যা পশু, পাখি ইত্যাদি শিকারে তারা ব্যবহার করত। এখান থেকে স্টোন এজ বা পাথরের যুগ খ্রিস্টপূর্ব 25 লাখ বছরের দিকে শুরু হয়। এক ধরনের সামাজিক বন্ধন তাদের মধ্যে দেখা যায়, যা এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের দলবদ্ধভাবে নিয়ে যায়। এদের মতোই আরেকটি প্রজাতি ইউরোপের জার্মান ভূখণ্ডে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। এদের নিয়ান্ডারথাল মানব বলা হয়ে থাকে। এরা আমাদের প্রত্যক্ষ পূর্বপুরুষ, যারা বুদ্ধিমত্তায় আগের মানব প্রজাতির চাইতে অনেক উন্নত ছিল। 4 লক্ষ বছর আগে এদের অন্যতম কীর্তি হিসেবে আগুনের ব্যবহার স্মরণীয় হয়ে আছে। এরা গোটা ইউরোপ চষে বেরিয়েছে। এরপর হোমোসেপিয়ান তথা চিন্তাশীল মানব 2,30,000 বছর পূর্বে পূর্ব আফ্রিকার ইথিওপিয়ার তানজানিয়া অঞ্চলে জন্ম নেয়। এরা পূর্ববর্তী মানব প্রজাতিগুলোর থেকে অনেক বেশি বুদ্ধিমান হয়। খাদ্যের সন্ধান, বাসস্থান, সুখ শান্তির ধারণা ইত্যাদি প্রয়োজনে ইউরেশিয়াতে প্রবেশ করে। যদিও নিয়ান্ডারথালরা দৈহিকভাবে হোমোসেপিয়ানদের চাইতে বড় ছিল, কিন্তু তাদের একসময় এসে হোমোসেপিয়ানদের ভয়ে নিজেদের জায়গা ছেড়ে দিয়ে চলে যেতে বাধ্য হয়। তারা 70,000 বছরের দিকে হোমোসেপিয়ানরা বুদ্ধিবৃত্তিক চিন্তায় বিপ্লবাত্মক পর্বে নিজেদের উন্নীত করে। তারা অনেক বেশি উদ্ভাবনী ক্ষমতায় নিজেদের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিতে থাকে। আদিম এই মানুষদের অভিবাসন মোটেও সহজ কোনো ব্যাপার ছিল না। পায়ে হেঁটে জীবজন্তুর আক্রমণ প্রতিহত করে নদী, সাগর পাড়ি দিয়ে তবেই কেবল এক ভূখণ্ড থেকে অন্য ভূখণ্ডে মানুষের অভিগমন ঘটানো সম্ভব হয়েছে। এই অভিবাসন ঘটাতে গিয়ে কত মানুষ জীবজন্তুর আক্রমণ, সাপের বিষ, নদী সমুদ্রের কুমির, হাঙরের আহারে পরিণত হয়েছে তার কোনো নির্দিষ্ট সংখ্যা কারো জানা নেই। তবে এটি যে বিশাল সংখ্যার ছিল তাতে কোনো সন্দেহ নেই। হোমোসেপিয়ানদের বুদ্ধিজ্ঞান, দুর্গম পথ চেনা জানা, জীবজন্তুর আক্রমণ প্রতিহত করা, নদী পানি পার হওয়া মোটেও সহজ ছিল না।
তারা অবশ্য গত 40-45 হাজার বছরে যা ঘটিয়েছে সেখানে ভেলা, নৌকা, ভাসমান কাঠ ইত্যাদির সাহায্য নিতে গিয়ে অনেক প্রতিকূল অবস্থাকেও বুদ্ধি দিয়ে অতিক্রম করেছে। তারা নৌকা তৈরি করেছে, ভেলাও তৈরি করেছে, জোয়ার ভাটা চিনেছে, আবার নতুন জায়গায় গিয়ে শুধু শিকার গ্রহণের মাধ্যমেই নয়, একসময় কৃষির মতো কাজ করতেও মাটিতে চাষবাসের বুদ্ধিমত্তাও দেখিয়েছে। এই মানুষেরা যেখানেই গেছে সেখানেই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। নারী পুরুষ সবাই হাত লাগিয়েছে কাজে, ঘর তৈরিতে, পাথর কেটে ভেঙে হাতিয়ার তৈরিতে। এভাবেই তারা উন্নত গোত্রীয় ব্যবস্থা তৈরি করেছে। সে কারণেই দেখা যায় খ্রিস্টপূর্ব 12,000 বছরের দিকে ভূমিতে বসবাসকারী মানুষ কৃষি বিপ্লব সংগঠিত করতে পেরেছিল। এটি মানব ইতিহাসকে মানুষ নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করেছে। বলতে দ্বিধা নেই, এই সময়টি ছিল মাটির পৃথিবী আর জলের নদী, সমুদ্র, মহাসাগরে মানুষের অভিবাসনের এক দুরন্তপনার অভিযাত্রা। কোথাও নেই বর্ডার, নেই কোনো রাষ্ট্রের সীমানা, নেই পুলিশি বাধা, নেই পাসপোর্ট, কারণ তখনও রাষ্ট্র বলে কোনো ধারণাই মানুষের ছিল না। গোটা প্রকৃতিতেই তার ছিল অন্য জীবজগতের প্রাণীদের মতো অবাধ বিচরণ, স্বাধীনতার স্পৃহা, গমনাগমনের চ্যালেঞ্জ নেওয়া। প্রকৃতির নিয়মে মানুষও গোটা ভূখণ্ড দেখা, জানা, বসবাস করা ইত্যাদিতে দেখেছে। তবে এই বিচরণ চিরকাল বাধাহীন থাকেনি। মানুষের গড়া সমাজ, ভাষা, সংস্কৃতি, অর্থনৈতিক কার্যকর্ম, সংঘবদ্ধ জীবন ব্যবস্থা ইত্যাদি একসময় মানুষকে অবাধ বিচরণের স্বাধীনতাকে সীমিত করে দেয়। এটি পরবর্তী পর্বের ইতিহাস। প্রাচীন ও মধ্যযুগের অভিবাসন। খ্রিস্টপূর্ব 4000 বছরের দিকে মানুষের অভিবাসন অনেকটা স্থির হতে থাকে। এই সময় বিভিন্ন অঞ্চলে কৃষি অর্থনীতি মানুষকে স্থায়ী বসবাসের ধারায় যুক্ত করে। সেখান থেকেই প্রাচীন সভ্যতা যখন ছোট ছোট সংস্কৃতি অপেক্ষাকৃত বড় সভ্যতার দিকে দৃষ্টি পেরায়, বড় বড় সভ্যতা তখন নগর রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে থাকে। সেখানে এক একটি অঞ্চল, এক একটি সভ্যতা বেশ কিছু জনগোষ্ঠীকে অর্থ, সামাজিক ও রাজনৈতিকভাবে শাসনতান্ত্রিক জীবন ব্যবস্থায় ধরে রাখতে চাইল। সেখানে জোর জবরদস্তি ঘটেছে, দাসতন্ত্র তৈরি হয়েছে, স্বৈরতন্ত্র সেই ব্যবস্থাকে পাকাপোক্ত করার চেষ্টা করেছে। সেই রাষ্ট্র ব্যবস্থা মানুষের অবাধ স্বাধীনতাকে হরণ করেছে। দরিদ্র মানুষের শ্রম জোরপূর্বকভাবে চাষাবাদ, বাড়ি, রাস্তাঘাট ইত্যাদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নির্মাণে বাধ্য করেছে। এভাবে নতুন যে ব্যবস্থাটি তৈরি হয়েছে তাতে আগের মতো মানুষের অভিবাসন স্বাধীনভাবে আর গড়তে পারেনি। বর্তমান যুগের মানুষের কথা তো আমরা জানি। মানুষ সেই আদি পর্ব থেকে পরিবর্তিত হয়ে এই যুগে এসে পৌঁছেছে। এই করটিগুলোর দিকে লক্ষ্য করলেই বোঝা যাবে যে মাথার খুলি বিবর্তনের সাথে সাথে ক্রমান্বয়ে বড় হয়েছে, ফলে মস্তিষ্কের আয়তন বৃদ্ধি পেয়েছে। কতটা বেড়েছে তার একটা পরিমাণ ছবির আকারে দেওয়া আছে। পরের কথা হলো এরা কিরকম ভাবে হাঁটতো। দেখা যাচ্ছে বিবর্তনের ফলে দুপায়ে হাঁটার পরিমাণ বেড়ে গেছে এবং 4 পায়ে হাঁটার অভ্যাস তারা পরিত্যাগ করেছে। এরপর দেখতে হয় দাঁত। এখান থেকেই আমাদের খাদ্যাভ্যাস সম্বন্ধে ধারণা করা যায়। দেখা যাচ্ছে তাদের সদন্ত বা ক্যানাইন টুথ অনেক হ্রাস পেয়েছে, আর পোষণদন্ত বা মাড়ির দাঁত বা মোলার টুথ আকারে ছোট হয়ে গেছে। এর অর্থ বিবর্তনের সাথে সাথে আমরা শক্ত কঠিন খাবারের পরিবর্তে নরম খাবারে অভ্যস্ত হয়ে উঠেছি, যেমন ফলমূল বা মাংস ইত্যাদি। ভবিষ্যৎ, এই তো গেল অতীত আর বর্তমানের কথা, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ভবিষ্যতের মানুষ কেমন হবে? আদিম যুগ থেকে বিবর্তন হয়ে মানুষ এই পর্যায়ে এসেছে, নিশ্চয়ই ভবিষ্যতে পাল্টাবে। ভবিষ্যৎ সম্পর্কে কে কি বলতে পারবে? তবে ভবিষ্যৎ নিয়ে ধারণা, গবেষণার অন্ত নেই। আজ থেকে লাখখানেক বছর পরে হয়তো মানুষের আদলই পাল্টে যাবে। তখন মানুষ দেখতে কেমন হবে? গবেষকরা ধারণা করছেন ভবিষ্যতের মানুষ দেখতে হবে পোকেমন গেমের চরিত্রগুলোর মতো। বড় আকারের মাথা, বড় বড় চোখ আর রাতের আধারে দেখার সক্ষমতা অর্জন করবে মানুষ। এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের 2জন গবেষক দাবি করেছেন ভবিষ্যতে মোটা মাথার মানুষ দেখা যাবে, যাদের চোখ গুগলের প্রযুক্তির চশমার মতো কন্ট্যাক্ট লেন্স থাকবে। বিশাল আকারের সেই চোখ বিড়ালের মতো রাতের আধারেও জলজল করবে। ভবিষ্যতে জাইগোটিক জেনম প্রকৌশল উদ্ভাবন করবে মানুষ, যার ফলে ভবিষ্যতের মানুষ নিজের বিবর্তন নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। মানুষের প্রয়োজনে দেহের কাঠামোতে ও বিবর্তনে পরিবর্তন আসবে। আমরা বর্তমানে যেভাবে ইলেকট্রন নিয়ন্ত্রণ করতে পারি, ভবিষ্যতে সেই উপায়ে নিজের বিবর্তনের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনবে মানুষ। গবেষকদের ধারণা, জিন নিয়ন্ত্রণে সফল ভবিষ্যতের মানুষেরা তাদের মুখে অতিরিক্ত বৈশিষ্ট্য যুক্ত করবে, যে বৈশিষ্ট্যগুলো মানুষকে সুন্দর করে তুলবে বলে তাদের মনে হবে।
শরীরের গঠনের দিক থেকেও আসবে বিশাল পরিবর্তন। আগামী 20,000 বছরের মধ্যেই বৃহত্তর মস্তিষ্কের কারণে মানুষের মাথার আকৃতি বাড়তে থাকবে। 1 লাখ বছর পরে মানুষের মুখে লক্ষণীয় পরিবর্তন আসবে। মানুষের মাথার খুলির হবে চোখ। ততদিনে পৃথিবীতে আসা সূর্যের আলট্রাভায়োলেট রশ্মির মাত্রা অনেক গুণ বেড়ে যাবে, ফলে মানুষের মুখে একটু কালচে ছাপ দেখা যাবে। তার ফলে নিঃশ্বাস নিতেও অসুবিধা হবে। ভবিষ্যতে মহাকাশের অন্যান্য গ্রহেও বসবাস করবে মানুষ এবং সেখানকার পরিবেশে মানিয়ে নিতে চোখের আকার বাড়িয়ে নেবে তারা। অতিবেগুনি রশ্মি ও তেজস্ক্রিয়তার সঙ্গে মানিয়ে নিতে শরীরের ত্বকে পরিবর্তন আনবে। বাঁ পাশ থেকে চোখের পাতা ফেলে ভবিষ্যতের মহাজাগতিক রশ্মি থেকে রক্ষা পেতে চোখের পাতা পাশ থেকে খোলা ও বন্ধ করার ব্যবস্থা করে নেবে মানুষ। মানুষের খাবারেও আসবে পরিবর্তন। 2050 সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা 970 কোটিতে পৌঁছবে। এই জন্য বিশ্বব্যাপী খাদ্যের উৎপাদনও বাড়তে হবে দ্বিগুণ। তখন খাদ্য তালিকায় মাংসের পরিমাণ অনেক কমাতে হবে অথবা আমিষের জন্য বিকল্প উপায় বের করতে হবে। কি হতে পারে সেই বিকল্প? প্রকৃতিতে পাওয়া নানা রকম পোকামাকড় হবে মানুষের খাদ্যের উৎস। তেলাপোকা, বিচ্ছু, ঘাসফড়িং, শুঁয়োপোকা, গুবরে পোকা, শুককীট বিভিন্নভাবে ভেজে বা সালাদ বানিয়ে খাবে তারা, কারণ এসব পোকামাকড়ের পুষ্টিগুণ অনেক বেশি। এছাড়া সেগুলো হবে ভবিষ্যৎ মানুষের খাবার। তবে এগুলো সবই ধারণা করা হচ্ছে। ভবিষ্যতে কি হবে সেটা ঠিক ভবিষ্যতেই জানা যাবে। মানুষ পরিবর্তনশীল। সেই লেজবিহীন বানর থেকে পরিবর্তিত হয়ে মানুষ আজ এই পর্যায়ে এসেছে। যুগ যত যাবে মানুষ আরও বদলাবে। হয়তো আমরা কল্পনাও করতে পারছি না ভবিষ্যতের মানুষ কেমন হতে পারে। মানুষ হয়তো তার চাহিদা অনুযায়ী নিজেকে পরিবর্তন করে নেবে। ভবিষ্যৎ প্রজন্ম তখন আমাদের দেখেই অবাক হবে, ভাববে এমন ছিল আগের যুগের মানুষ। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিও।